আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আফরা সামি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন বেবি ড্রেসের ডিজাইন শেয়ার করতে এসেছি। আশা করছি সবারই খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আমি এখানে রয়্যাল ব্লু কালারের একটি বেবি ড্রেস মেক করেছি। এই বেবি ড্রেসটির ড্রয়িং টিউটোরিয়াল আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। ড্রয়িংটা আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন। আশা করছি সেলাইয়ের টিউটোরিয়ালটাও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। 4-5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এরকম সুতি কাপড়ের ওপর ড্রয়িং করে ডিজাইন করে নিলে কাজগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। বিশেষ করে আমার কাছে মনে হয় বাচ্চাদের জামায় হাতের কাজগুলো আসলে বেশি মানায়। ওদেরকে বেশি ভালো লাগে হাতের কাজের যে কোনো ডিজাইনে। আপনারা যারা সরাসরি কাপড়ে ড্রয়িং করতে পারেন না, তাদের ক্ষেত্রে আমার ছোট্ট একটা সাজেশন, সেটা হচ্ছে আপনারা প্রথমে যে কোনো একটা কাগজে আর কি আপনাদের মন মতো করে কিছু ফুল, পাতা, কলি, রেণু এগুলো আসলে এঁকে নেবেন। তো যখন দেখবেন যে ড্রয়িংটা আপনাদের মন মতো হয়ে গেছে, তখন এই কাপড়গুলো মানে কাপড়গুলোর নিচে মানে কাপড়ের নিচে যদি আপনারা কাগজটা রেখে ড্রয়িং করে নেন, তাহলে আপনাদের ড্রয়িং করতে খুবই সহজ হবে, খুব একটা সমস্যা হবে না। অনেকেই আসলে এরকম করে থাকে যারা আসলে ড্রয়িংটা ভালো পারে না বা ভয় পায় আঁকতে। তারা দেখা যাচ্ছে যে যেকোনো একটা ডিজাইন তাদের পছন্দ হলো, কোথাও না কোথাও দেখেছে। তো ওই ডিজাইনটা তারা আগে ১ম এ কাগজে যদি এঁকে নেয়, তাহলে কাপড়ে আঁকাটা খুব একটা কঠিন হবে না। অনেক সময় ছাপা দিয়েও আঁকা যায় বা একবার কাগজে এঁকে নিলে ওটা দেখে দেখেও কিন্তু তখন কাপড়ে আঁকা যায়। আপনার কার্বন বা যেটা ওই যে ব্লু ছাপা যে ব্যাপারটা আছে ওইটা না দিয়েও আপনারা নরমালি ছাপ দিয়েও আপনারা ড্রয়িংয়ের কাজটা করে নিতে পারেন। এজন্য আসলে আপনাদের আগে চেষ্টা করতে হবে। আসল ব্যাপারটা হলো কি, যেকোনো কাজ মানে যেকোনো কাজেই আগে চেষ্টাটা থাকতে হবে। আপনি যদি চেষ্টাই না করেন, শুরুই না করেন, তাহলে পারবেন কিভাবে? অনেকেই বলে আমি তো ভালো ড্রয়িং করতে পারি না, সুন্দর করে ফুল আঁকতে পারি না। আমি কিভাবে কাজ করব? বা আমাকে আসলে আমি সেলাই পারি না, আমাকে একটু সেলাইটা শিখিয়ে দেবেন। এরকমও অনেক আছে যে বলে থাকে। তো আমার তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা আগে শুরু করেন। যে কোনো যে কোনো জিনিসই হোক, যে আপনার কাছে যা আছে যতটুকু আছে আপনি আগে শুরু করেন। আপনি যখন শুরু করবেন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি ১ম দিন হয়তো খারাপ হবে, তারপরের দিন আরেকটু ভালো হবে, তারপরের দিন আরেকটু ভালো হবে। এভাবে যত দিন যাবে দেখবেন যে আপনি সেই জিনিসটা একদম পারফেক্টলি পেরে যাবেন। আপনার আর সেই জিনিসটা করতে কোনো অসুবিধাই হবে না বা কোনো সমস্যাই হবে না। কিন্তু আপনি যদি শুরুটাই না করেন, তাহলে আপনি সেই বিষয়ে বা সেই ব্যাপারে পারদর্শী কীভাবে হবেন বলেন? সেজন্য আগে শুরু করতে হবে। নিজের উপর আত্মবিশ্বাস রেখে একবার আগে শুরু করুন, তাহলে দেখবেন আপনিও সবার মতো পেরে গেছেন। আপনারা কি কেউ টমাস এডিসনের বাল্ব আবিষ্কারের গল্পটা জানেন? তাহলে চলুন আপনাদের সাথে সেই গল্পটাই না হয় এখন শেয়ার করি। টমাস এডিসন বিদ্যুতের বাল্বের আবিষ্কারক। তিনি যখন লেখাপড়া করতেন, তিনি কিন্তু মেধাবী ছিলেন না। কিন্তু পরবর্তীতে তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে একবারে কিন্তু সফল হননি। সফল হওয়ার পূর্বে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। এরপর যখন তিনি বাতি আবিষ্কার করতে সফল হলেন, তখন অনেকেই তাকে প্রশ্ন করেছিল, তিনি 10,000 বার ব্যর্থ হয়েও কেন হাল ছাড়েননি? তখন তিনি উত্তরে কী বলেছিলেন জানেন? তখন তিনি বলেছিলেন, আমি 10,000 বার চেষ্টা করে 10,000 বার ব্যর্থ হইনি, বরং 10,000 বার চেষ্টা করে 10,000টি উপায় আবিষ্কার করেছি, কিন্তু মূলত যা কাজ করেনি।
তাই ব্যর্থ হয়েছি। টমাস এডিসনের এই মনোভাব আমাদের কি শিক্ষা দেয় জানেন? আমাদের শিক্ষা দেয় যে জীবনে সফলতা অর্জন করতে গেলে হাজারো বাধা বিপত্তি সামনে আসবে। হাজারবারও ব্যর্থ হতে হবে, কিন্তু হাল ছাড়লে চলবে না। চেষ্টা করলে সফলতা একদিন আসবেই। জীবনে সফল হতে গেলে অবশ্যই ব্যর্থতা থেকে নিতে হয়। আপনি যদি ব্যর্থ না হন, তাহলে আপনি কখনোই অর্জন করতে পারবেন না। যে কখনো ব্যর্থ হয়নি, সে কোনো কিছু করার চেষ্টাই কখনো করেনি। নিশ্চয়ই শুনেছেন কথাটা। কোনো কিছু করতে গেলে ব্যর্থতা অবশ্যই আসবে। আর এই ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে গেলে সফলতা অর্জন করা অবশ্যম্ভাবী। তাই হাল না ছেড়ে এগিয়ে যান। দেখবেন আপনিও পারবেন। শুধুমাত্র ফুল আঁকা বা সেলাই কেন, মানুষ চেষ্টা করে তো চাঁদে, মঙ্গল গ্রহে কত জায়গায় না পৌঁছে গেছে। তাই মনে জোর এনে আগে একটাবার কাজটা শুরু করে দেখুন। ইনশাআল্লাহ আপনিও সফল হবেন। একবার যদি না পারেন, তবে পরবর্তীতে পারবেন। কিন্তু একটা সময় না একটা সময় সেই কাজটা সফল হতেই হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেলাইয়ের কাজ কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে। আপনারা কি সেটা লক্ষ্য করেছেন? আপনাদের কাছে কাজটা কেমন লাগছে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এখানে পাতা সেলাই করার সময় জলপাই কালারের সুতাটা ইউজ করেছি। জলপাই কালারের সুতো দিয়ে সম্পূর্ণ পাতাটা করে তারপর কাঁচা সবুজ যে কালারটা, সেই কালারটা দিয়ে আসলে শিরাগুলো দিয়েছি। তাতে করে পাতার কালার আর লুকটা আরও বেশি আকর্ষণীয় আর সুন্দর মনে হয়। কিন্তু ক্যামেরায় কেমন যেন কাজটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। সত্যি বলছি, এটা সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল। এত সুন্দর লাগছিল যা বলার মতো না। যদিও ক্যামেরায় তার ১০০ ভাগের ৯৯ ভাগটাই মুছে গেছে। কী কারণে যে এরকমটা হলো আমি ঠিক বুঝতে পারছি না। এডিট করার সময় খেয়াল করলাম যে কালারটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কি আর করা, যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে তাই নতুন করে আর ভিডিও করা পসিবল হবে না। তবে পরের বার ভিডিও করার সময় নিশ্চয়ই আমি খেয়াল রাখবো যাতে করে কাপড় এবং সুতার কালারগুলো একদম অরিজিনালি আসে এবং সুন্দর দেখায়, সেটা মানে লক্ষ্য রেখেই কাজটা করার চেষ্টা করব। তারপরও আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা পুরো ভিডিওটা না দেখে কেউ যাবেন না। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার কাজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক বাটনে চাপ দেবেন। আর যদি আমার বন্ধু হতে চান, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের বন্ধু হয়ে নিত্য নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছেও ভালো লাগবে। আশা করি আমাকে আপনারা সেই সুযোগ অবশ্যই করে দেবেন। আর আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি বা আমাকে যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই নিঃসংকোচে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নির্দ্বিধায় তা গ্রহণ করার চেষ্টা করব। আমি এখানে বাসন্তী কালারের ফুলের কলিটা করেছি। এখানে আমি ৪ তার সুতা নিয়েছি, কারণ যেই সুতা দিয়ে আমি কাজ করছিলাম এটা অ্যাকচুয়ালি পুরো লাচ্ছি সুতা না, আবার লাচ্ছির মতোই, কিন্তু খুব পাতলা ছিল। এ কারণে সম্পূর্ণ ৪ তার সুতা দিয়ে কাজ করার পরও অতটা মানে যেখানে ২ তার দিয়ে কাজ করি মানে সেরকমটা মনে হচ্ছিল না। এই কারণেই আসলে ৪ তার দিয়ে সুতা দিয়ে কাজ করেছি। আর কাজ করার পর মনে হয়েছে যে না, একটু ফাঁকা ফাঁকা, এই জন্য আবার ভেতরটা আমি আবার সুতা দিয়ে সম্পূর্ণ ভরে দিয়েছি। তাতে করে কলির লুকটা ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও নিশ্চয়ই আমাকে জানাবেন। আসলে আমার কাছে কি মনে হয় জানেন? বাচ্চারা আসলে এত কিউট থাকে, এত কিউট ওরা, যে ওদেরকে যে কালারের কাপড়েই যেই ফুল দিয়েই সেলাই করে দেই না কেন, যেই সেলাই দিয়েই সেলাই করি না কেন, ওরা পরার পর আসলে ওদেরকে অসম্ভব ভালো লাগে, অসম্ভব রকমের সুন্দর দেখায়, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
তাই আমি সবসময় চেষ্টা করি বেবি ড্রেসগুলোর উপরেই সমস্ত কাজ এপ্লাই করার। কারণ আসলে বড়দের ড্রেসগুলোতে অত বেশি কাজ বা অনেক ভ্যারাইটিস রকমের কাজ এপ্লাই করা যায় না। যেকোনো একটা রুলস মেইনটেইন করে কাজ করতে হয়। কিন্তু বাচ্চাদের ড্রেসগুলোতে আসলে আপনি যে সেলাই দেন না কেন, যে কালারই দেন না কেন, নিঃসন্দেহে জামাগুলো মানে আকর্ষণীয় হয়ে উঠবে। তাই সেলাই করার সময় আমার ১ম পছন্দের হচ্ছে বাচ্চাদের বেবি ড্রেস। বাচ্চাদের বেবি ড্রেস করতে আমার সবসময়ই খুব ভালো লাগে। আমি এখানে পিঙ্ক কালারের সুতা দিয়ে ছোট ফুল করে নিয়েছিলাম। আর এই ফুলের ভেতর ক্রিম কালারের সুতা দিয়ে আসলে ছোট রেণুর মতো দিয়ে দিচ্ছি। এই ছোট রেণুগুলো দিলে হয় কি ফুলগুলো আসলে একদম পরিপূর্ণ মনে হয়। এই সেলাইটাকে গিট ভরাট সেলাই বলে। এই গিট ভরাট দিয়ে ফুলের রেণু বা যেকোনো মানে মাঝের অংশের ফুলগুলো ফিল আপ করলেই সুন্দর দেখায়। আপনারাও চেষ্টা করে দেখবেন। ১ম একটু কঠিন মনে হবে কিন্তু কয়েকবার করার পর একদম ইজি হয়ে যাবে। তো ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসম্ভব রকমের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।